ওয়েলকাম সবাইকে দ্য সাকসেস মাস্টারের ইউটিউব চ্যানেলে। তো আমি সুপ্তা দাস তোমাদের সঙ্গে ইউটিউব চ্যানেলে দ্য সাকসেস মাস্টারের আমার ফার্স্ট ক্লাস তোমাদের সঙ্গে। আমি তোমাদের সামনে পলিটিক্যাল সায়েন্স যে চ্যাপ্টারটা আছে পলিটিক্যাল সায়েন্স পুরোটাই নিয়ে আসব। তো যেহেতু আজকে তোমাদের সঙ্গে আমার ফার্স্ট ক্লাস আর পলিটিক্যাল সায়েন্সের যেহেতু আমরা জিআরবিটি এক্সাম সামনে হবে বা এসটিজিটি হবে, তো সেক্ষেত্রে যে এসটিজিটির মধ্যে যে সিলেবাসটা রয়েছে বা জিআরবিটির মধ্যে যে সিলেবাসটা রয়েছে যেটা হচ্ছে যে কমন একটা টপিক কিন্তু রয়েছে, যেটা হচ্ছে ইন্ডিয়ান কনস্টিটিউশন। ইন্ডিয়ান কনস্টিটিউশন জিআরবিটিতেও রয়েছে, এটা শুধু কনস্টিটিউশনটাই রয়েছে, সেরকম কিন্তু টেট 2তেও আমাদের সিলেবাসে রয়েছে। তো আজকে আমি তোমাদের সামনে দ্য কনস্টিটিউশন যে সংবিধান আমাদের রয়েছে ভারতীয় সংবিধান, ওইটা নিয়ে আজকে আলোচনা করব। তো আজকে সংবিধান বলতে সংবিধান তো অনেকটা বড় একটা অধ্যায় বা অনেকটা বড় একটা চ্যাপ্টার বলতে গেলে। তো এটা আমাদের জানতে গেলে এবং পুরোপুরি বুঝতে গেলে আমাদের খুব গভীরভাবে গিয়ে কিন্তু অনেকটা জিনিস জানতে লাগবে সংবিধান থেকে। তো প্রথমেই যেহেতু আজকে ফার্স্ট ক্লাস, আজকে সংবিধানের যে মূল পটভূমিকাটা বা ভূমিকা বলতে পারো বা সংবিধানের বৈশিষ্ট্য কি, কিভাবে আমাদের সংবিধানটা রচিত হয়েছিল, তার মূল যে কি কি জিনিস রয়েছে তার মধ্যে, ওইগুলি নিয়েই আজকে প্রথম ক্লাসটা তোমাদের সঙ্গে করব। ওকে, তাহলে চলো দেখি কি আছে। প্রথমে বলছে যে আমাদের যে সংবিধান রয়েছে, সংবিধান কি আমরা সকলেই জানি। সংবিধান হচ্ছে যেখানে সুপ্রতিষ্ঠিতভাবে বা সুপরিচালনা করার যে নিয়ম নীতিগুলো থাকে, যেটা অনুসরণ করে কিন্তু আমরা আমাদের লাইফে চলি। ঠিক আছে, তো সংবিধান যে কথাটা সেটার ইংলিশ মানে কি আমরা সকলেই জানি, সেটা হচ্ছে কনস্টিটিউশন। ওকে, কনস্টিটিউশন হচ্ছে সংবিধান কথাটির ইংলিশ টার্মটা। এবার এক্সামে আসতে পারে যে এই যে ইংলিশ টার্ম যে কনস্টিটিউশন রয়েছে সেটা কোন শব্দ থেকে এসেছে, তখন আনসার হবে কি যে ল্যাটিন শব্দ কনস্টিটিউশন থেকে, এই যে কনস্টিটিউশন শব্দটা কিন্তু এসেছে। কনস্টিটিউশন যে ইংলিশ টার্মটা সেটা কিন্তু ল্যাটিন শব্দ কনস্টিটিউশন থেকে কনস্টিটিউশন শব্দটা কিন্তু এসেছে। তাহলে আমরা জানলাম যে সংবিধান কি, প্রত্যেকটা দেশে বা প্রত্যেকটা রাষ্ট্রে কিন্তু সংবিধানটা রয়েছে। যদিও আমাদের যে ভারতীয় সংবিধানটা সেটার মধ্যে যে গুরুত্বপূর্ণ জিনিসগুলো বা উপাদানগুলো রয়েছে সেগুলি কিন্তু অন্যান্য দেশ বা রাষ্ট্র থেকে নিয়ে কিন্তু ভারতীয় সংবিধানে যুক্ত করা হয়েছে। তো আমরা প্রথমে আজকে জানলাম যে সংবিধানটা কি, কেন থাকে, বা এবং যে এই কনস্টিটিউশন শব্দটা হচ্ছে ল্যাটিন শব্দ কনস্টিটিউশন থেকে এসেছে। এবার যদি বলে যে একটা রাষ্ট্র বা একটা দেশের যে সর্বোচ্চ আইন কি হতে পারে, একটা রাষ্ট্র বা একটা দেশের সর্বোচ্চ বা মৌলিক আইনই হচ্ছে কিন্তু সেই দেশের বা সেই রাষ্ট্রের সংবিধান। ঠিক আছে, তো নেক্সট আমরা জানতে পারি যে সংবিধান যে বলছি, সংবিধান কয় প্রকারের হয়। সংবিধান কিন্তু দুই ধরনের হতে পারে, সেটা লিখিত সংবিধান আবার হতে পারে কি অলিখিত সংবিধান। নেক্সট যখন আমরা ভারতীয় সংবিধানের বৈশিষ্ট্যটা পড়ব তখন কিন্তু আমরা দেখব যে ভারতবর্ষের যে সংবিধান সেটা কিন্তু লিখিত এবং অলিখিত সংবিধানেরই মিশ্রণ। তো সংবিধানকে ভাগ করা হয় কিন্তু দুই ভাগে, কি কি, লিখিত সংবিধান আর হচ্ছে কি অলিখিত সংবিধান, লিখিত ও অলিখিত সংবিধান। ওকে, লিখিত সংবিধান বলতে বোঝায় যেখানে একটা বইয়ের আকারে বা একটা দলিলের আকারে লেখা থাকে যে সেই রাষ্ট্র বা সেই দেশের যে মূল নিয়ম নীতিগুলো কি কি থাকবে সেটা লিখিত আকারে থাকে। আর অলিখিত বলতে বোঝানো হচ্ছে যে কিছু কিছু রীতিনীতি, প্রথা, আচার, ঐতিহ্য, এগুলি যেগুলো আমরা বর্তমানে জীবন যাপন করতে গেলে এগুলো আমরা মেনে চলি, ওইগুলি আর লিখিত অবস্থায় থাকে না, ওগুলি অলিখিত অবস্থায় সংবিধানে স্থান পেয়েছে। তো লিখিত সংবিধানের যদি উদাহরণ বলে তাহলে আমরা কি লিখব, শুধু যে ভারতবর্ষের সংবিধানই লিখিত সংবিধান তা কিন্তু নয়। ভারতবর্ষের সংবিধান ছাড়াও আর কি কি রয়েছে, যেমন ধরো মার্কিন যুক্তরাষ্ট্র রয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান কিন্তু ভারতবর্ষের মতোই লিখিত সংবিধান, মার্কিন যুক্তরাষ্ট্র। নেক্সট হচ্ছে সুইজারল্যান্ডের সংবিধান, মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান লিখিত সংবিধানের উদাহরণ। দেন হচ্ছে ভারত, আমরা জানি ভারত হচ্ছে লিখিত সংবিধানের উদাহরণ। আরেকটা হচ্ছে সুইজারল্যান্ড। তো আমরা কি দেখলাম, লিখিত সংবিধানের উদাহরণগুলি আমরা মোটামুটি দেখলাম যে সুইজারল্যান্ডের সংবিধান, মার্কিন যুক্তরাষ্ট্র, ভারতের সংবিধান লিখিত সংবিধান। এখন যদি প্রশ্ন আসে যে অলিখিত সংবিধান, সেটা হচ্ছে গ্রেট ব্রিটেনের সংবিধান
কিন্তু অলিখিত সংবিধানের উদাহরণ। গ্রেট ব্রিটেন, ওকে, গ্রেট ব্রিটেনের সংবিধান হচ্ছে অলিখিত সংবিধান। তাহলে আমাদের যদি প্রশ্ন আসে যে কোনো একটা অপশনে দিয়ে বলবে যে নিচের কোনটা অলিখিত সংবিধানের উদাহরণ বা নিচের কোনটা যে লিখিত সংবিধান রয়েছে নিচের কোন দেশ বা রাষ্ট্রের মধ্যে, তাহলে যদি লিখিত সংবিধান আসে সেক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্র, ভারত বা সুইজারল্যান্ড, এবং গ্রেট ব্রিটেনের হচ্ছে অলিখিত সংবিধান। তাহলে আমরা জানলাম যে সংবিধানটা কি এবং সংবিধান কত প্রকারের হতে পারে। ইংলিশ টার্ম যে আমাদের কনস্টিটিউশন রয়েছে সেটা কোন শব্দ থেকে এসেছে এবং দেশের সর্বোচ্চ আইন বা মৌলিক আইন বলতে আমরা কাকে বুঝবো, সেটা হচ্ছে সংবিধান। তো এখন আসো, এইগুলো মোটামুটি একটা আইডিয়া আজকে সংবিধানের যে রয়েছে সেটা বললাম। এখন আসো যে এই যে ভারতের সংবিধানটা রচিত হলো, সেই সংবিধান রচনার ঐতিহাসিক প্রেক্ষাপট ও গণপরিষদ। এই যে ভারতীয় সংবিধানটা রচিত হলো সেটার মধ্যে কার ভূমিকা সবচেয়ে বেশি, বা সেই সংবিধান রচনার ক্ষেত্রে আমরা কোন পরিষদটা রয়েছে বা কোন কমিটি রয়েছে সেগুলি নিয়ে আলোচনা করব, যার মাধ্যমে কিন্তু একটা আমাদের যে ভারতের সংবিধানটা সেটা কিন্তু রচিত হয়েছে। সেটা হচ্ছে কি হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড of framing of the Constitution of India and the Constitute Assembly. ওকে, এখন আমরা এই যে ভারতের সংবিধানটা রচিত হয়েছে তার মূলত ভূমিকাটা এবং এই সংবিধান রচনার ক্ষেত্রে গণপরিষদের কি ভূমিকা রয়েছে সেটা নিয়ে একটু আলোচনা করব। প্রথম হচ্ছে সংবিধান কি, আগেই বললাম যে রাষ্ট্র পরিচালনার নিয়ম নীতি বা বিধিনিষেধ। একটা রাষ্ট্র বা একটা দেশ চলতে গেলে কি কি নিয়ম নীতি অনুসরণ করে সেই রাষ্ট্র বা একটা সরকার বা জনসাধারণ চলবে, তার সবগুলি নিয়ম নীতি কিন্তু লিখিত আকারে থাকে সংবিধানের মধ্যে। ওকে, নেক্সট হচ্ছে সংবিধান গঠনের পটভূমি। সংবিধান কিভাবে গঠিত হয়েছে দেখো, ভারতীয়রা সংবিধান রচনার জন্য গণপরিষদের গঠনের দাবি জোরদার করতে থাকে। ভারতবাসীর দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে ক্যাবিনেট মিশনের প্রস্তাব অনুসারে ভারতের সংবিধান রচনার উদ্দেশ্যে 1946 সালের 9 ডিসেম্বর গণপরিষদ গঠিত হয়। তাহলে এই যে ভারতীয়রা যে সংবিধান রচনার জন্য দেখবে যে ভারতবাসীরা কিন্তু তখন ব্রিটিশদের শাসনে বা অত্যাচারে কিন্তু মানে জর্জরিত, তখন তারা দাবি করেছিল যে আমাদের কিন্তু কি থাকতে হবে, একটা সংবিধান রচনার জন্য কিন্তু তারা মানে প্রস্তাব রেখেছিল এবং সেক্ষেত্রে কিন্তু তারা এই গণপরিষদ গঠনের জন্য তারা জোরদার দাবি করতে থাকে যে গণপরিষদ গঠিত হোক। তো ভারতবাসীর এই যে দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে কোন মিশন, সেটা হচ্ছে ক্যাবিনেট মিশনের প্রস্তাব অনুসারে ভারতের সংবিধান রচনার উদ্দেশ্যেই কিন্তু 1946 সালের 9 ডিসেম্বর গণপরিষদটা গঠিত হয়েছিল। তাহলে এখান থেকে আমরা কি প্রশ্ন আসতে পারে যে কোন মিশনের প্রস্তাব অনুযায়ী গণপরিষদটা গৃহীত হয়, এটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন এখান থেকে হয়ে যাচ্ছে। তখন হচ্ছে ক্যাবিনেট মিশনের প্রস্তাব অনুযায়ী কিন্তু গণপরিষদটা গঠিত হয়েছিল, গেল 1 নম্বর। 2 নম্বরটা হচ্ছে এই যে গণপরিষদটা যে গঠিত হলো কার দাবিতে, সেটা হচ্ছে ক্যাবিনেট মিশনের প্রস্তাব অনুসারে বা ক্যাবিনেট মিশনের দাবি অনুসারে গণপরিষদটা গৃহীত হলো। এবং সালটা কত, 1946 সালের 9 ডিসেম্বর গণপরিষদটা গৃহীত হয়। এই যে গণপরিষদ বলছে সেটা কিন্তু এক্সামে বা পরীক্ষায় গণপরিষদ নাও আসতে পারে, সেটার আবার কি আসতে পারে, আরেকটা নাম কি সাধারণ সভা, আরেকটা নাম হচ্ছে কি সাধারণ সভা। তাহলে বলতে পারে এক্সামে যে কত সালে সাধারণ সভা গঠিত হয়েছিল বা সংবিধান রচনার যে মূল যে জিনিসটা যে গণপরিষদ বা সেটা সাধারণ সভা সেটা কত সালে গঠিত হয়েছিল, সেটা आंसर হবে 1946 সালের 9 ডিসেম্বর কিন্তু প্রথম এই গণপরিষদের কিন্তু কি বসে গঠিত হয়, গণপরিষদটা গঠিত হয়। আর গণপরিষদের প্রথম অধিবেশন বসে বা গণপরিষদ প্রথম বৈঠক কবে বসে, এই তিনটার আনসারই কিন্তু হয়ে যাবে, যেটা খুব খুব বেশি ইম্পর্টেন্ট। এই লাইনটা কিন্তু খুব বেশি ইম্পর্টেন্ট। 1946 সালের 9 ডিসেম্বর গণপরিষদ গঠিত হয় কিসের কারণে, সংবিধান রচনার জন্য। কার দাবি অনুসারে বা প্রস্তাব অনুসারে, তখন आंसरটা হবে ক্যাবিনেট মিশনের প্রস্তাব অনুসারে। এবং এই যে 1946 সালের 9 ডিসেম্বর সেটা কিন্তু গণপরিষদ কবে গঠিত হয় প্রথম, সেটার आंसरও হবে, বা গণপরিষদের প্রথম বৈঠক কবে বসে সেটার आंसरও সেম এটা হবে, বা গণপরিষদ না দিয়ে সাধারণ সভাও কিন্তু আমাদের দিতে পারে। তাহলে এখান থেকে যে 3টা প্রশ্ন আমরা কোশ্চেন পেলাম, 3টা প্রশ্নই কিন্তু ইম্পর্টেন্ট। ওকে, নেক্সট কি, নেক্সট হচ্ছে গণপরিষদ। এবার আসো কনস্টিটিউট অ্যাসেম্বলি বা সাধারণ সভা। সংবিধান যে রচনার জন্য
জন্য বিভিন্ন প্রদেশগুলো কি বাংলা, বিহার এবং উড়িষ্যা নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে গঠিত কমিটি যারা সংবিধান রচনার জন্য কাজ করেছেন। কোথা থেকে? বাংলা থেকে, বিহার থেকে, উড়িষ্যা, এই সমস্ত যে প্রদেশগুলো থেকে কয়েকজন প্রতিনিধিদের নিয়ে কিন্তু একটা কমিটি গঠিত হয় যারা সংবিধান রচনার কাজে কিন্তু মানে নিয়োজিত হয়েছিলেন। ঠিক আছে, তাহলে বাংলা, বিহার এবং উড়িষ্যার প্রতিনিধিদের নিয়ে কিন্তু গণপরিষদের যে গঠিত হওয়ার যে কমিটিটা, সে মানে গণপরিষদ কমিটিটা, সেটা কিন্তু মানে রচিত হয়েছিল। ওকে, নেক্সট হচ্ছে গণপরিষদ গঠনের প্রেক্ষাপট। এবার আসো গণপরিষদ কিভাবে গঠিত হলো। আমরা কি দেখছি যে গণপরিষদের প্রয়োজনীয়তার প্রথম দাবি রাখেন মানবেন্দ্রনাথ রায়, যার প্রকৃত নাম হচ্ছে নরেন্দ্রনাথ ভট্টাচার্য। তাই গণপরিষদের প্রয়োজনীয়তার প্রথম দাবি রাখেন কে? মানবেন্দ্রনাথ রায়। এবার গণপরিষদের যে প্রথম দাবি বলেছিলেন মানে কি, গণপরিষদটা আমাদের সংবিধান রচনার জন্য শুধুমাত্র একজন ব্যক্তি বা একটা কমিশন বা কোনো বিশিষ্ট বা নির্দিষ্ট ব্যক্তিবর্গ কিন্তু দাবি করেনি, বিভিন্ন জায়গা থেকে কিন্তু দাবি উঠছিল যে আমাদের সংবিধান, ভারতের সংবিধান হওয়ার ক্ষেত্রে গণপরিষদটা হওয়া খুব দরকার। তো সেক্ষেত্রে আমরা যেরকম দেখলাম যে ক্যাবিনেট মিশনও প্রস্তাব করেছিলেন, মানে করেছিল গণপরিষদ হওয়ার জন্য, এবং গণপরিষদের প্রথম প্রয়োজনীয়তার দাবি রেখেছিলেন তিনিও ভাবছেন যে না, মানবেন্দ্রনাথ ভাবছেন যে এমেন্দ্রা যিনি আর কি, তিনি ভাবছেন যে হ্যাঁ গণপরিষদটা হওয়া দরকার সংবিধানের ক্ষেত্রে। তাহলে প্রশ্ন বিভিন্ন ভাবে হতে পারে যে প্রথম কে গণপরিষদ মানে গঠনের দাবি রেখেছিলেন, তখন কিন্তু আনসারটা হবে মানবেন্দ্রনাথ রায়। বা কোন কমিশনের প্রস্তাব অনুসারে গণপরিষদটা গঠিত হয়েছিল, সেক্ষেত্রে হবে ক্যাবিনেট মিশন। ঠিক আছে, নেক্সট হচ্ছে তিনি সর্বপ্রথম ভ্যানগার্ড পত্রিকায় ভারতীয় সংবিধান রচনার জন্য গণপরিষদের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেছেন। এই যে মানবেন্দ্রনাথ রায় কিন্তু সর্বপ্রথম কোন পত্রিকায়? ভ্যানগার্ড নামক একটা পত্রিকায় কিন্তু ভারতীয় সংবিধান রচনার জন্য গণপরিষদটা যে হওয়া কতটা দরকার সেটার কথা তিনি এই পত্রিকাটার মধ্যে কিন্তু ব্যক্ত করেছিলেন। কে? মানবেন্দ্রনাথ রায়। ওকে, নেক্সট হচ্ছে 1939 সালের 19 নভেম্বর গান্ধীজি তার হরিজন পত্রিকায় গণপরিষদের প্রয়োজনীয়তা সম্পর্কে সুস্পষ্ট অভিমত ব্যক্ত করেছিলেন। তাহলে আমি আগেই যেটা বললাম যে গণপরিষদ বা সংবিধান রচনা হওয়াটা যে বিভিন্ন ব্যক্তিরা বিভিন্ন দিক থেকে দাবি করেছিল, সেটা আমরা আস্তে আস্তে জানছি। প্রথম ক্যাবিনেট মিশনের প্রস্তাব অনুযায়ী জানলাম, তারপরে মানবেন্দ্রনাথ রায় তিনি বলেছিলেন তার ভ্যানগার্ড পত্রিকায়, অন্যদিকে 1939 সালের 19 নভেম্বর গান্ধীজি তার হরিজন পত্রিকায়, এটা সকলেই জানো, পত্রিকায় গণপরিষদের প্রয়োজনীয়তার কথা সুস্পষ্টভাবে ব্যক্ত করেছিলেন। এই যে ডাটাগুলো, এগুলো আমাদেরকে জানতে হবে, কারণ সংবিধানটাকে পুরোপুরি একদম মানে ভিতর থেকে শুরু থেকে একদম শেষ অবধি প্রত্যেকটা বিষয় নিয়ে ডিসকাস করতে হবে। ওকে, নেক্সট হচ্ছে 1940 সালের 7ই আগস্ট ব্রিটিশ সরকার প্রথম সরকারিভাবে ভারতের সংবিধান রচনার জন্য গণপরিষদ গঠনের বিষয়টি স্বীকার করেন। তখন ব্রিটিশরাও কিন্তু মেনেছিল যে হ্যাঁ ভারতের সংবিধান রচনার জন্য গণপরিষদটা হওয়াটা দরকার। আমরা আগে জেনেছি ক্যাবিনেট মিশন প্রস্তাব করেছিল গণপরিষদ, অন্যদিকে গান্ধীজি বলেছিলেন, প্রথম গণপরিষদের কথা বলেছিলেন এমএন রয়। নেক্সট আস্তে আস্তে ব্রিটিশ সরকারও কিন্তু কত সালে? 1940 সালে কে ব্রিটিশ সরকার সংবিধান রচনার ক্ষেত্রে গণপরিষদের ভূমিকার কথা তারা স্বীকার করেছিলেন। আর 1939 সালে মহাত্মা গান্ধী তার হরিজন পত্রিকায় করেছিলেন। কে কোন কোন দিক থেকে জোরদার দাবি করেছিলেন যে গণপরিষদটা হওয়া দরকার, সেটা আমরা এখন আলোচনা করছি। নেক্সট দেখো গণপরিষদের প্রতিষ্ঠা। আস্তে আস্তে সকলেই তার দাবি বা গণপরিষদের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেছেন। নেক্সট কিন্তু সংবিধান রচনার জন্য যে গণপরিষদের প্রতিষ্ঠা হলো, সেখানে কিন্তু বলা হচ্ছে গণপরিষদের মোট সদস্য সংখ্যা ছিল কত? 389। ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই জায়গাটা, যে গণপরিষদ বা সাধারণ সভার সদস্য সংখ্যা কত ছিল? 389 জন। এই যে 389 জন, সেটা কিন্তু বিভিন্ন প্রদেশগুলি থেকে এসেছিল, বিভিন্ন জায়গা থেকে। প্রদেশগুলির আইনসভা থেকে নির্বাচিত হন 292 জন। এর মধ্যে বিভিন্ন যে প্রদেশগুলির আইনসভা থেকে নির্বাচিত হয়েছিলেন 292 জন সদস্যরা মধ্যে বাকি 4 জন চিফ কমিশনার শাসিত প্রদেশগুলি থেকে এবং বাকি
93 জন দেশীয় রাজ্যগুলি থেকে নির্বাচিত হন। এই যে ডাটাটা এটা আবার খুব ইম্পর্টেন্ট। যেরকম এখানে কি কি প্রশ্ন হতে পারে, যে গণপরিষদটা তো দাবি করার পর বা গণপরিষদের প্রয়োজনীয়তা মানে স্বীকার হওয়ার পর বিভিন্ন ব্যক্তিরা বিভিন্নভাবে দাবি করলো, সেক্ষেত্রে গণপরিষদ গঠিত হলো। তো গণপরিষদের কত সালে গঠিত হলো বা প্রথম বৈঠক বা গণপরিষদের যে ফার্স্ট সভা আমরা জানি 1946 সালের 9 ডিসেম্বর, মানে সংবিধান মানে রচনার কাজটা তখন থেকে শুরু হয়। ঠিক আছে, তো এই যে গণপরিষদটা গঠিত হলো তার মধ্যে সদস্য সংখ্যা কতজন ছিল? 389 জন। এর মধ্য থেকে বিভিন্ন প্রদেশগুলির আইনসভা থেকে নির্বাচিত হন 292 জন। মানে কি বলছে, এই যে টোটাল হচ্ছে 389 জন, তার মধ্য থেকে বিভিন্ন প্রদেশের আইনসভা থেকে 292 জন প্রতিনিধি 389 জনের মধ্যে ছিল। তাহলে এখান থেকে একটা প্রশ্ন আসতে পারে যে সদস্য সংখ্যা কত, একটা প্রশ্ন। 2 নম্বরটা প্রশ্ন আসতে পারে যে বিভিন্ন প্রদেশগুলির আইনসভা থেকে কতজন সদস্য ছিল? 292 জন। 3 নম্বরে আবার প্রশ্ন হতে পারে যে 4 জন সদস্য মানে কোন প্রদেশগুলি থেকে এসে মানে নিযুক্ত হয়েছিল, বা চিফ কমিশনার শাসিত প্রদেশগুলি থেকে কতজন সদস্য গণপরিষদে মানে নিযুক্ত ছিলেন, গণপরিষদের সদস্য সংখ্যায় ছিলেন। তাহলে সেখানে হবে যে চিফ কমিশনার শাসিত প্রদেশগুলি থেকে 4 জন এবং 93 জন কিন্তু দেশীয় রাজ্যগুলি থেকে নির্বাচিত হন। 93 জন হচ্ছে দেশীয় রাজ্যগুলি থেকে 93 জন নির্বাচিত হন। তাহলে কোন কোন জায়গা থেকে কতজন সদস্য এই 389 জনের মধ্যে নিযুক্ত হয়েছিল সেটা আমরা জানলাম। তাহলে হয়ে গেল যে গণপরিষদের সদস্যরা আমরা জেনে গেলাম কোন কোন জায়গা থেকে কতজন সদস্য এসে যুক্ত হয়েছে। ওকে, নেক্সট হচ্ছে 1946 সালের 9 ডিসেম্বর বেলা 11টার সময় নতুন দিল্লির কনস্টিটিউশন হল এ গণপরিষদের প্রথম অধিবেশন হয়। কত সালে? খুব ইম্পর্টেন্ট এই পার্টটাও, এই ডাটাটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। 1946 সালের 9 ডিসেম্বর আমরা আগেই পড়েছি গণপরিষদের প্রথম অধিবেশন বা প্রথম সভা বা প্রথম বৈঠক বসে, এবং কয়টায়? বেলা 11টার সময় নতুন দিল্লির কোথায়? কনস্টিটিউশন হলে গণপরিষদের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয়। তাহলে প্রশ্ন আমাদের ইম্পর্টেন্ট এটা খুব বেশি যে গণপরিষদের প্রথম অধিবেশন কত সালে হয় এবং কোথায় হয়? দিল্লিতে। কোন হলে? কনস্টিটিউশন হলে সংগঠিত হয়। নেক্সট, পৃথক পাকিস্তান রাষ্ট্র গঠনের দাবিতে মুসলিম লীগ অধিবেশনে যোগদানই করেনি। তখন পাকিস্তানের দাবি ছিল তো তাদের জন্য আলাদা রাষ্ট্র বা আলাদা দেশ করা হবে, এবং সে দাবিতে কিন্তু মুসলমান যে লীগটা ছিল সেই যে গণপরিষদের প্রথম অধিবেশনটা সংগঠিত হয় সেখানে তারা যোগদানই করেননি। এই যে লাইনটা একটি ইম্পর্টেন্ট প্রশ্ন যখন যদি আসে যে গণপরিষদের প্রথম অধিবেশনে কে যোগদান করেনি সেই সভায়, হ্যাঁ, তখন কিন্তু প্রশ্ন আসবে যে মুসলিম লীগটা কিন্তু গণপরিষদের ফার্স্ট যে সেশনটা অধিবেশন ছিল সেখানে কিন্তু এই যে মুসলিম লীগ যারা ছিল তারা কিন্তু যোগদান করেননি। ওকে, নেক্সট হচ্ছে তৎকালীন কংগ্রেস সভাপতি জে.বি. কৃপালিনীর প্রস্তাব ক্রমে বয়োজ্যেষ্ঠ সদস্য সচিদানন্দ সিনহাকে গণপরিষদের অস্থায়ী সভাপতি হিসেবে নিযুক্ত করা হয় ফরাসি রীতি অনুকরণে। ঠিক আছে, তৎকালীন কংগ্রেস সভাপতি কে ছিলেন? জে.বি. কৃপালিনীর প্রস্তাব, তিনি প্রস্তাব দিয়েছিলেন যে বয়োজ্যেষ্ঠ মানে সকলের সব মানে যারা এখানে সদস্যরা ছিল তাদের থেকে একটু বেশি এজের ছিল কে? বয়োজ্যেষ্ঠ সদস্য সচিদানন্দ সিনহাকে গণপরিষদের অস্থায়ী সভাপতি হিসেবে নিযুক্ত করা হয়। তাহলে এখানে প্রশ্ন আসতে পারে যে গণপরিষদের অস্থায়ী সভাপতি কে ছিলেন? তখন আনসার কি হবে? সচিদানন্দ সিংহ। বা আসতে পারে যে গণপরিষদের যে অস্থায়ী সভাপতি ছিলেন কার প্রস্তাব ক্রমে নিযুক্ত করা হয়েছিল? কংগ্রেস সভাপতি জে.বি. কৃপালিনীর প্রস্তাব ক্রমে। উনি কিন্তু অস্থায়ী সভাপতি হিসেবে কিন্তু নিযুক্ত হয়েছিলেন তৎকালীন কংগ্রেস সভাপতি জে.বি. কৃপালিনীর প্রস্তাব অনুসারে। তাহলে এখানে আমাদের জানতে হবে যে গণপরিষদের বয়োজ্যেষ্ঠ মানে কি একটু অধিক বয়স যারা রয়েছে তিনি ছিলেন সচিদানন্দ সিংহ, এবং তিনি কিন্তু অস্থায়ী সভাপতি হিসেবে নিযুক্ত হয়েছিলেন। প্রথম গণপরিষদের অস্থায়ী সভাপতি সচিদানন্দ সিংহ সঙ্গে বয়োজ্যেষ্ঠ। ওকে, নেক্সট হচ্ছে
11 তারিখে স্থায়ী সভাপতি নির্বাচিত হন ডক্টর রাজেন্দ্র প্রসাদ। হরেন্দ্র কুমার মুখার্জি এবং বিটি কৃষ্ণমাচারী সহসভাপতি নির্বাচিত হন। ওকে, তখন আমরা দেখলাম কি, তার আগের পেজটা একটু দেখি। তার আগে বলা হচ্ছে যে তৎকালীন কংগ্রেস সভাপতি জে.বি. কৃপলানির প্রস্তাব অনুসারে বয়োজ্যেষ্ঠ সদস্য সচিদানন্দ সিংহ ছিলেন গণপরিষদের অস্থায়ী সদস্য। তিনি স্থায়ী না, তিনি কি ছিলেন? অস্থায়ী সদস্য এবং বয়োজ্যেষ্ঠ। নেক্সট আমরা কি দেখছি যে 1946 সালের কিন্তু 11 তারিখ 1946 সালের 11 তারিখে কিন্তু স্থায়ী সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ। তাহলে এই যে পার্টটা, এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যে প্রায়ই প্রশ্ন আসে যে গণপরিষদের স্থায়ী সভাপতি কে ছিলেন, তখন কিন্তু হবে ডক্টর রাজেন্দ্র প্রসাদ। ঠিক আছে, এবং যদি এখানে যে প্রশ্ন কিন্তু কনফিউশনিংও আসতে পারে যে গণপরিষদের অস্থায়ী হলেও তো আমরা জানি যে সচিদানন্দ সিংহ, এখানে আমরা জানলাম যে স্থায়ী সভাপতি নির্বাচিত হন ডক্টর রাজেন্দ্র প্রসাদ। এখন যদি বলে এখানে স্থায়ী যদি বললো না, প্রশ্নপত্রে যদি স্থায়ী না বলে শুধুমাত্র সভাপতি বলে, তাহলেও কিন্তু আনসার আমাদের হবে কি? রাজেন্দ্র প্রসাদ, ডক্টর রাজেন্দ্র প্রসাদ। স্থায়ী বলে দিলে তো রাজেন্দ্র প্রসাদ হয়েই গেল, আর অস্থায়ী বললে হবে সচিদানন্দ সিংহ। আর যদি স্থায়ী কথাটা না থাকে, শুধু যদি থাকে যে গণপরিষদের সভাপতি কে নির্বাচিত হয়েছিলেন, তখন আনসার হবে ডক্টর রাজেন্দ্র প্রসাদ। এবং এখানে কিন্তু সহসভাপতি কে ছিল? হরেন্দ্র কুমার মুখার্জি, এবং আরেকজন ছিলেন ভি.টি. কৃষ্ণমাচারী সহসভাপতি নির্বাচিত হন। তাহলে আমরা স্থায়ী অস্থায়ী সভাপতি জেনে নিলাম, সঙ্গে সহসভাপতি দুজনের নাম জেনে নিলাম, হরেন্দ্র কুমার মুখার্জি, ভি.টি. কৃষ্ণমাচারী। ওকে, নেক্সট হচ্ছে 13 ডিসেম্বর জওহরলাল নেহেরু সংবিধানের উদ্দেশ্য সংক্রান্ত প্রস্তাব অর্থাৎ অবজেক্টিভ রেজলিউশন উত্থাপন করেন। 13 ডিসেম্বর 1946 সালের 9 ডিসেম্বর গণপরিষদের অধিবেশনটা বসে আমরা জানি, সেখানে স্থায়ী সদস্য নির্বাচিত হলেন আমরা জানি, এবং তার দুদিন পরেই মানে 13 ডিসেম্বর কে জওহরলাল নেহেরু কি বলেছিলেন? সংবিধানের উদ্দেশ্য কি, যে আমরা ভারতীয় সংবিধানটা যে রচিত হবে তার মূল উদ্দেশ্য, তার নীতি, মানে একটা জিনিস তৈরি হতে গেলে সেটা যে ফ্রেমিংটা, সেই যে প্রস্তাবটাকে রেখেছিলেন গণপরিষদে, ফার্স্ট এই প্রস্তাবটা রেখেছিলেন কি, যে গণপরিষদের উদ্দেশ্য বা নীতিগুলি কি হবে সেটা কিন্তু রেখেছিলেন জওহরলাল নেহেরু। সংবিধানের উদ্দেশ্য সংক্রান্ত প্রস্তাব, কি উদ্দেশ্য নিয়ে মানে থাকবে একটা সংবিধানের, সেটার প্রস্তাব জওহরলাল নেহেরু 13 ডিসেম্বর কিন্তু গণপরিষদের ওই প্রথম অধিবেশনে উত্থাপন করেছিলেন, যেটার ইংলিশ নাম অবজেক্টিভ রেজলিউশন। ওকে, এটাও কিন্তু ভিভিআই কে প্রথম গণপরিষদে বা গণপরিষদের প্রথম অধিবেশনে সংবিধানের মানে উদ্দেশ্য সংক্রান্ত প্রস্তাবটা উত্থাপন করেছিলেন, সেটার ক্ষেত্রে আনসার হবে জওহরলাল নেহেরু। ওকে, নেক্সট হচ্ছে 1947 সালের 22 জানুয়ারি কংগ্রেসের দ্বিতীয় অধিবেশনে নেহেরুর এই খসড়া প্রস্তাবটি সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। তাহলে আমরা জানলাম যে 1946 সালের 9 ডিসেম্বর গণপরিষদের প্রথম বৈঠক বা প্রথম সভা অনুষ্ঠিত হয়। ওকে, নেক্সট হচ্ছে ওইখানে স্থায়ী এবং অস্থায়ী সভাপতি সঙ্গে সহসভাপতি জেনে নিলাম। দেন হচ্ছে এই যে 1947 সালে তার পরের বছর 22 জানুয়ারি কংগ্রেসের দ্বিতীয় অধিবেশন, অর্থাৎ গণপরিষদের যে দ্বিতীয় অধিবেশন 1947 সালে, সেখানে এই যে নেহেরু, জওহরলাল নেহেরু যিনি প্রথম গণপরিষদের মধ্যে সংবিধানের উদ্দেশ্যটা মানে তুলেছিলেন, সেখানে কিন্তু তার এই প্রস্তাবটি সকলের সম্মতির দ্বারা গ্রহণ করা হয়। গণপরিষদের সাংবিধানিক উপদেষ্টা পদে নিযুক্ত হন বেনেগাল নরসিংহ রাও, কনস্টিটিউশনাল অ্যাডভাইজার। গণপরিষদের সাংবিধানিক উপদেষ্টা কে ছিলেন? বেনেগাল নরসিংহ রাও। তাহলে এই যে গণপরিষদের স্থায়ী যেরকম সভাপতি, অস্থায়ী সভাপতি, তেমনি সাংবিধানিক উপদেষ্টা যেটা হচ্ছে কনস্টিটিউশনাল অ্যাডভাইজার পদে কে নিযুক্ত হয়েছিলেন? ওনার নামটা হচ্ছে বেনেগাল নরসিংহ রাও। ওকে, তাহলে 1947 সালে কিন্তু এই যে জওহরলাল নেহেরু যে প্রস্তাবটা দিয়েছিলেন সেটা গৃহীত হয় সকলের সম্মতির দ্বারা। ওকে, তো প্রথম কবে জওহরলাল নেহেরু এটা তুলেছিলেন সালটা হচ্ছে 1946 এবং গৃহীত হয়েছিল 1947, এবং সেখানে সাংবিধানিক উপদেষ্টা কে ছিলেন? বেনেগাল নরসিংহ রাও। ওকে, নেক্সট হচ্ছে উদ্দেশ্যমূলক প্রস্তাব। উদ্দেশ্যমূলক প্রস্তাব কি, যেটা
আমরা আগেই বলেছিলাম যে একটা দেশের বা রাষ্ট্রের মধ্যে সংবিধানটা যে রচিত হবে সেখানে মূল উদ্দেশ্য তার কি উদ্দেশ্য নিয়ে রচিত হবে সেটা বলছে যে উদ্দেশ্যমূলক প্রস্তাব। গণপরিষদ ভারতকে স্বাধীন সার্বভৌম সাধারণতন্ত্র হিসেবে ঘোষণা করবে এবং সংবিধানের ভবিষ্যৎ কার্য পরিচালনা নির্দিষ্ট করবে। তাহলে গণপরিষদের কাজ কি, যে ভারতকে একটা স্বাধীন, মানে তখন তো স্বাধীন হয়নি, মানে স্বাধীন সার্বভৌম সাধারণতন্ত্র হিসেবে ঘোষণা করবে, সেটা সংবিধানের উদ্দেশ্য বা কাজ যেটাই বলো, এবং সংবিধানের যে ভবিষ্যৎ কার্য পরিচালনা নির্দিষ্ট করবে। ঠিক আছে, এটা হচ্ছে এই উদ্দেশ্যটা নিয়েই কিন্তু গণপরিষদ কি করেছিল, ভারতীয় সংবিধানটাকে কি করেছিল, রচনা করেছিল। ওকে, নেক্সট হচ্ছে গণপরিষদের আমরা জানি যে টোটাল কিন্তু আমরা জানি যে সংবিধান রচনা হতে কত সময় লেগেছিল, 2 বছর 11 মাস 18 দিন। 2 বছর 11 মাস 18 দিন সময় লেগেছিল একটা সংবিধান, মানে আমাদের ভারতীয় সংবিধান রচনা হতে, বা অনেক কোথাও কোথাও লেখা আছে যে প্রায় 3 বছর, প্রায় 3 বছর। এই যে সময়কালটাতে কিন্তু টোটাল 11টি অধিবেশন বসেছিল গণপরিষদে। এই 11টি অধিবেশন, প্রথম অধিবেশন আমরা জানলাম 1946 এবং 47 কিন্তু জওহরলাল নেহরুর প্রস্তাবটা গ্রহণ করা হয়েছিল। তার পরবর্তী সময়ে কিন্তু টোটাল কিন্তু 11টি অধিবেশন বসে কিন্তু গণপরিষদের সর্বমোট। ওকে, নেক্সট দেখো এখানে কি বলছে, যে গণপরিষদের মোট 11টি অধিবেশন হয়েছিল, যা প্রায় 165 দিন ধরে চলেছিল। এর মধ্যে 114 দিন খসড়া সংবিধান বিবেচনায় ব্যয় করা হয়েছিল। তাহলে গণপরিষদের মোট 11টি অধিবেশন হয়েছিল, যা প্রায় কতদিন ধরে, 11টি অধিবেশন 165 দিন ধরে চলেছিল। এর মধ্যে থেকে 165 দিন থেকে 114 দিন খসড়া সংবিধান বিবেচনায় ব্যয় করা হয়েছিল। এই যে খসড়া যে সংবিধানটা, সেটা আমরা নেক্সট স্লাইডে পড়ছি, সেটা কি, নেক্সট দেখো। এই যে অধিবেশন, আমি প্রথমে যে জানলাম যে গণপরিষদের কয়টা, টোটাল হচ্ছে 11টা। ওকে, এখন যে প্রথম গুরুত্বপূর্ণ যে অধিবেশনগুলো, 11টা নিয়ে তো ডিসকাশন করছি না, গুরুত্বপূর্ণ অধিবেশনগুলো সেগুলি দেখো। প্রথম যে অধিবেশন হয়েছিল আমরা প্রথমেই পড়েছি যে 9 থেকে 23 ডিসেম্বর 1946 সাল। ওকে, প্রথম হয়েছিল 1946 সালের 9 ডিসেম্বর, সরি 1946 সালের 9 ডিসেম্বর প্রথম অধিবেশনটা সংগঠিত হয় গণপরিষদের। সেখানে কি বলা হয়েছিল বা কি প্রস্তাব হয়েছিল, যে স্থায়ী এবং অস্থায়ী সভাপতি কে নির্বাচিত হবে। মানে স্থায়ী আমরা জানি রাজেন্দ্র প্রসাদ, অস্থায়ী হচ্ছে সচিদানন্দ সিংহ, তিনি কিন্তু বয়োজ্যেষ্ঠ ছিলেন, এবং সহসভাপতিও আমরা জানলাম। প্রথম অধিবেশন গেল। নেক্সট হচ্ছে দ্বিতীয় অধিবেশন গণপরিষদের। সেই সময়টা কখন, সেটা হচ্ছে 20 থেকে 25 জানুয়ারি, সালটা হচ্ছে 1947। এই যে 1947 সালে কিন্তু জওহরলাল নেহরু যে প্রস্তাব দিয়েছিলেন যে গণপরিষদের মধ্যে যে সংবিধানের মানে উদ্দেশ্য কি হবে, সেটা কিন্তু এই সালে গৃহীত হয়েছিল। তো সেখানে উদ্দেশ্যমূলক সংক্রান্ত প্রস্তাবটি গৃহীত হয়, যেটা বললাম। নেক্সট হচ্ছে তৃতীয় অধিবেশন, সেটা হচ্ছে 22 এপ্রিল থেকে 2 মে 1947। সেখানে কি হলো, অস্পৃশ্যতা বিলোপ সাধন করা হলো এবং মৌলিক অধিকার সংক্রান্ত রিপোর্টগুলি আলোচিত করা শুরু হলো। অস্পৃশ্যতা বিলোপ, অস্পৃশ্যতাকে বাদ দেওয়া হলো এবং মৌলিক যে অধিকারগুলো রয়েছে সেগুলির রিপোর্টটা কিন্তু, মানে মৌলিক অধিকার যে আমাদের সংবিধানে স্থান পাবে, সেই রিপোর্টটা এখানে আলোচিত হলো। কত সাল, 1947। চতুর্থ যে অধিবেশনটা বসলো সেটার সময়কাল কত, 14 থেকে 31 জুলাই 1947 সাল। সেখানে কি বিষয় নিয়ে আলোচনা হয়েছে বা কি প্রস্তাব রয়েছে, স্বাধীন ভারতের জাতীয় পতাকা সম্পর্কে সিদ্ধান্ত গ্রহণের জন্য একটি অস্থায়ী কমিটি কি করা হলো, তখন গঠন করা হলো। মানে সংবিধানের মধ্যে কিন্তু আমাদের রয়েছে কি কি জানি আমরা, যে প্রস্তাবনা, ধরো মৌলিক কর্তব্য, মৌলিক অধিকার, নির্দেশমূলক নীতি, 5 ধরনের লেখ্য রয়েছে। এই যে গুরুত্বপূর্ণ জিনিসগুলো রয়েছে সেগুলি কিন্তু আমাদের এই গণপরিষদের যে মানে অধিবেশন বসেছে, সেই অধিবেশনে কিন্তু বিভিন্ন দিনে কিন্তু বিভিন্ন বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়েছে। এখানে যেমন 1947 সালে অস্পৃশ্যতা বিলোপ হয়েছে আর সঙ্গে মৌলিক অধিকারের সংক্রান্ত রিপোর্টটা আলোচিত হয়েছে, তেমনি 1947 এর ডেটটা ছিল
14 থেকে 31 জুলাই সেখানে স্বাধীন ভারতের আমাদের যে জাতীয় পতাকা রয়েছে ন্যাশনাল ফ্ল্যাগ সেটা সম্পর্কে সিদ্ধান্ত গ্রহণের জন্য একটা অস্থায়ী কমিটি রচিত হয়। ঠিক আছে, তো কোন সালে কি কি প্রস্তাব কত কত অধিবেশনে করা হয়েছে সেটা কিন্তু আমরা জানলাম। প্রথম, দ্বিতীয় এবং তৃতীয়, চতুর্থ অধিবেশনে কি কি প্রস্তাব রয়েছে সেটা আমরা জেনেছি। এখন হচ্ছে গণপরিষদের কমিটি। গণপরিষদের কমিটি কি? গণপরিষদের সর্বমোট 22টি কমিটি ছিল। গণপরিষদটা যে ছিল এটা টোটাল 22টি কমিটিতে ভাগ করা হয়েছিল। ঠিক আছে, এই কমিটিগুলোর মধ্যে 4টি মুখ্য কমিটি ও বাকিগুলি ছিল গৌণ কমিটি। গণপরিষদের কমিটিগুলোর মধ্যে সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ ছিল খসড়া কমিটি, ড্রাফটিং কমিটি, ভিভিআই। আমরা জানি ভারতীয় সংবিধান রচনার ক্ষেত্রে গণপরিষদের ভূমিকা অত্যন্ত মানে খুব বেশি রয়েছে এবং গণপরিষদের অধিবেশন হয়েছিল সংবিধান রচনার ক্ষেত্রে টোটাল 11টি এবং গণপরিষদটা কিন্তু সর্বমোট 22টি কমিটিতে। এটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট প্রশ্ন আসতেই পারে, গণপরিষদ সর্বমোট কয়টি কমিটিতে বিভক্ত ছিল? আনসার হবে 22টি। তার মধ্যে 22টি কমিটির মধ্যে টোটাল রয়েছে 4টি মেজর কমিটি। সেই মেজর কমিটি 4টির মধ্যে সর্বাপেক্ষা যে গুরুত্বপূর্ণ ড্রাফটিং কমিটি, সেটা হচ্ছে কি খসড়া কমিটি, অর্থাৎ কি ড্রাফটিং কমিটি। তাহলে প্রশ্ন আসতে পারে যে গণপরিষদ সর্বমোট কয়টি কমিটিতে ছিল বা গণপরিষদের সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ কমিটি কোনটি, আসতেই পারে। তাহলে গুরুত্বপূর্ণ কমিটি কোনটি আমরা দেখে নিলাম যে খসড়া কমিটি বা ড্রাফটিং কমিটি, খুব ইম্পর্টেন্ট। এবার আসি যে এই যে ড্রাফটিং কমিটি বা খসড়া কমিটি বলতে কি বুঝি। বিভিন্ন কমিটির রিপোর্টের ভিত্তিতে ভারতের জন্য একটি খসড়া সংবিধান তৈরির উদ্দেশ্যে 1947 সালের 29শে আগস্ট গণপরিষদ একটি খসড়া কমিটি গঠন করে। এই কমিটির সভাপতি নির্বাচন হন ডক্টর বি.আর. আম্বেদকর। খসড়া কমিটি, এই যে আমরা জানলাম যে গণপরিষদের টোটাল কয়টি রয়েছে, 22টি কমিটিতে বিভক্ত, 4টি গুরুত্বপূর্ণ কমিটি রয়েছে। তার মধ্যে সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ যে কমিটি সেটা হচ্ছে খসড়া বা ড্রাফটিং কমিটি। এই যে কমিটির বিভিন্ন কমিটির রিপোর্টের ভিত্তিতে একটা খসড়া সংবিধান তৈরির উদ্দেশ্যে 1947 সালে, তাহলে আমাদের বলতে পারে যে খসড়া সংবিধান কত সালে বা খসড়া কমিটি কত সালে মানে সৃষ্টি হয়েছিল বা তৈরি হয়েছিল বা গঠিত হয়েছিল? আনসার হবে 1947 সালের 29শে আগস্ট। এই যে গণপরিষদের একটি খসড়া কমিটি গঠন করে। ঠিক আছে, তাহলে এই হচ্ছে প্রশ্নটা আসতে পারে যে গণপরিষদ কত সালে মানে গঠিত হয়, যদি আসে তাহলে 1946 সালের 9 ডিসেম্বর। এখন যদি আসে গণপরিষদের খসড়া কমিটি কত সালে মানে গঠিত হয়েছিল, আনসার হবে 1947 সালের 29শে আগস্ট। গেল। এবার আমরা জানলাম এর আগের স্লাইডগুলিতে যে গণপরিষদের স্থায়ী সভাপতি কে ছিলেন, জানি ডক্টর রাজেন্দ্র প্রসাদ, এবং অস্থায়ী ছিলেন সচিদানন্দ সিংহ, সঙ্গে অন্যান্য সহসভাপতিও ছিলেন। এখন গণপরিষদের যে কমিটি যেটা রয়েছে খুবই গুরুত্বপূর্ণ, যেটা হচ্ছে ড্রাফটিং বা খসড়া কমিটি, এই কমিটির সভাপতি কে? খুব ইম্পর্টেন্ট এইটা লাইনটা, যে ডক্টর বি.আর. আম্বেদকর। বি.আর. আম্বেদকর ছিলেন কে? গণপরিষদের খসড়া কমিটির, গণপরিষদের নয় কিন্তু, গণপরিষদের যে গুরুত্বপূর্ণ কমিটি খসড়া কমিটি, ওই কমিটির সভাপতি ছিলেন ডক্টর বি.আর. আম্বেদকর। তাহলে এখানে একটু আমরা কনফিউজ হয়ে যাই যে গণপরিষদের স্থায়ী, গণপরিষদের অস্থায়ী। এবার স্থায়ী কি কিন্তু আবার গণপরিষদের সভাপতিও বলতে পারে, তখনও কিন্তু আনসার হবে ডক্টর রাজেন্দ্র প্রসাদ। গণপরিষদের যে খসড়া কমিটি রয়েছে সেখানের মধ্যে সভাপতি রয়েছেন কে? ডক্টর বি.আর. আম্বেদকর। ওকে, এই স্লাইডটা কিন্তু বা এই ডাটাটা আরেকটু ইম্পর্টেন্ট। নেক্সট হচ্ছে এই যে খসড়া কমিটি রয়েছে, আমরা জানি গণপরিষদের টোটাল কতজন সদস্য ছিল? 389 জন। এর মধ্যে থেকে বিভিন্ন দেশ বা প্রদেশ থেকে এসে যোগদান করেছিল সদস্যরা। এখন আমরা আসছি যে এই যে গণপরিষদের যে কমিটি, যে খসড়া কমিটি, সে ড্রাফটিং কমিটি, সেটার সদস্য সংখ্যা হচ্ছে 7 জন। ঠিক আছে, এবং অন্যান্য যে সদস্যরা ছিলেন তাদের নাম কি? এম গোপাল স্বামী আয়েঙ্গার, কে এম মুন্সি, সৈয়দ মোহাম্মদ সায়েদুল্লাহ, আল্লাদি কৃষ্ণস্বামী আয়ার, ডি.পি. খৈতান এবং ডক্টর বি.এল. মিত্র। গণপরিষদ তার সদস্যপদ বাতিল হওয়ায় এন মাধব রাও খসড়া কমিটির সদস্য হন। তাহলে আমরা দেখলাম যে এই যে কমিটিটা রয়েছে সেখানে খসড়া কমিটির সদস্য সংখ্যা 7 জন। এছাড়াও অন্যান্য সদস্যদের নাম কিন্তু এখানে রয়েছে। আল্লাদি কৃষ্ণস্বামী আয়ার, ডি.পি. খৈতান এবং তার মৃত্যুতে 1948 সালে
টি কৃষ্ণমাচারী ছিল ওইখানকার সদস্য। ডিপি খৈতানের পরিবর্তে বা তার মৃত্যুতে 1948 সালে টি কৃষ্ণমাচারী ছিল। কিন্তু এই যে নামগুলি ছিল তারা কিন্তু ছিল মানে কোথাকার সদস্য? গণপরিষদের না, কিন্তু গণপরিষদের খসড়া কমিটির সদস্যদের নাম ছিল তারা ওই খসড়া কমিটির সদস্য ছিল। ওকে, নেক্সট হচ্ছে 1948 সালের 15ই নভেম্বর থেকে 1949 সালের 17 অক্টোবর পর্যন্ত গণপরিষদের খসড়া সংবিধানের প্রতিটি ধারার উপর আলোচনা ও বিতর্ক সভা অনুষ্ঠিত হয়। এটি ছিল সংবিধানের কাঠামো সংক্রান্ত প্রথম আলোচনা। তাহলে 1948 আমরা দেখলাম 1946-এ গণপরিষদের প্রথম অধিবেশন, 1947 সালে জওহরলাল নেহেরু যে প্রস্তাবটা দিয়েছিল সেটা গৃহীত হয়েছিল। 1948 সালে শুরু হলো আসল কাজ, যে 15 নভেম্বর থেকে 1949 সালের 17ই অক্টোবর গণপরিষদের খসড়া সংবিধানের প্রতিটি ধারার উপর আলোচনা এবং বিতর্ক সভা অনুষ্ঠিত হয়। এটা ছিল সংবিধানের কাঠামো সংক্রান্ত প্রথম প্রস্তাব বা প্রথম আলোচনা। সংবিধানটা কিরকম ভাবে তৈরি হবে, কি কি থাকবে না থাকবে, সেগুলির যে মানে আলোচনাটা পুরোটা কাঠামো মানে ফ্রেমিং পুরোটা সংক্রান্ত প্রথম আলোচনা হয় কত সালে? 1948 সালের 15 নভেম্বর থেকে 1949 সালের 17ই অক্টোবর। ওকে, নেক্সট হচ্ছে এই সময় খসড়া সংবিধানের উপর সর্বমোট 7375টি সংশোধনী প্রস্তাব উত্থাপিত হয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত 2473টি সংশোধনী প্রস্তাবের উপর বিতর্ক ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সুদীর্ঘ আলাপ আলোচনা ও বিতর্কের ফলে বেশ কয়েকটি ধারা সংশোধিত হয়। মানে সংবিধানের মধ্যে যে ধারাগুলো রয়েছে সেগুলি কিন্তু এই খসড়া সংবিধানের উপর কিন্তু এতটি 7365টি সংশোধনী হচ্ছে। আমরা জানি যে সংবিধানকে কিন্তু সংশোধন করা যাচ্ছে, সেটা কত নং ধারা অনুসারে? 368 নং ধারা অনুসারে। 368 নং ধারা অনুসারে আমরা জানি সংবিধান সংশোধন করা যায়। তো সেক্ষেত্রে সর্বমোট 7365টি সংশোধনী প্রস্তাবটা উত্থাপিত হয়েছিল, কারণ তখন তো মাত্র ফ্রেমিংটা হচ্ছে যে সংবিধান কিভাবে হবে, তো বিভিন্ন জিনিসগুলো ধারাগুলো এগুলি মানে চেঞ্জ হতেই থাকবে। কিন্তু শেষ পর্যন্ত 2473টি সংশোধনী প্রস্তাবের উপর বিতর্ক আলোচনা সভা অনুষ্ঠিত হয় এবং সুদীর্ঘ আলাপ আলোচনা বিতর্কের পরেই কিন্তু বেশ কয়েকটি ধারা আমরা সংশোধিত হয়েই কিন্তু সংবিধানে স্থান পেয়েছে। ওকে, নেক্সট হচ্ছে চূড়ান্তভাবে যে খসড়া সংবিধানটি রচিত হয় তাতে সর্বমোট 395টি ধারা, 4টি তফসিল অন্তর্ভুক্ত ছিল। 1949 সালের 16 নভেম্বর সংবিধানের কাঠামো সংক্রান্ত দ্বিতীয় আলোচনা শেষ হয়। চূড়ান্তভাবে আমরা দেখলাম যে এই যে ধারাগুলি রয়েছে বিভিন্ন আলোচনা তর্ক বিতর্ক এগুলির মধ্য দিয়ে এই যে একটা বছর সময় লেগেছে এই যে ধারাগুলো সংশোধিত হয়ে আসতে, সেটা চূড়ান্ত ফল বা চূড়ান্ত ভাবে সেটা কি হয়েছিল সিদ্ধান্তটা? খসড়া সংবিধানটি রচিত হয়। এই যে খসড়ার মধ্যে কি ছিল? তাতে সর্বমোট ছিল 395টি ধারা, 4টি তফসিল অন্তর্ভুক্ত ছিল এবং 1949 সালের 16 নভেম্বর সংবিধানের কাঠামো সংক্রান্ত দ্বিতীয় আলোচনা শেষ হয়। 1949 সালের 16 নভেম্বর সংবিধানের কাঠামোগুলি সংবিধান কিভাবে কি নিয়ম নীতি নিয়ে সংবিধানটা মানে রচিত হবে, তার ফ্রেমিংটা হবে, সেটা কিন্তু শেষ হয়, দ্বিতীয় আলোচনা শেষ হয় 1949 সালের 16 নভেম্বর। এবং এই যে চূড়ান্তভাবে যে খসড়া সংবিধানের মধ্যে যে রয়েছে আমার ধারা, এই ধারাগুলিকে আমরা আবার বলতে পারি আর্টিকেল, আরেকটা আমরা বলতে পারি কি? অনুচ্ছেদ। ওকে, অনুচ্ছেদ। এখন রয়েছে যে প্রশ্ন আসতেই পারে, এটা হচ্ছে 1949 সালের 395টি ধারা আর্টিকেল বা অনুচ্ছেদ এবং 8টি তফসিল বা শিডিউল রয়েছে। বর্তমানে কিন্তু এই ধারাগুলি আর মানে চেঞ্জ হয়ে আরেকটু মানে বেড়েছে। তো
তো এটা গেল 1949 সালে 16 নভেম্বর সংবিধানের কাঠামো। তাহলে যদি প্রশ্ন আসে যে মূল সংবিধানের অন্তর্ভুক্ত কয়টি আর্টিকেল বা কয়টি ধারা রয়েছে, তাহলে আমাদের হবে 395টি আর্টিকেল বা ধারা। বা কয়টি তফসিল রয়েছে, তাহলে কিন্তু হবে 8টি তফসিল কিন্তু রয়েছে। ওকে, নেক্সট যদি বলে যে কয়টি অংশ বা কয়টি পার্ট রয়েছে, তাহলে आंसर হবে 22টি অংশ বা 22টি পার্ট রয়েছিল মূল সংবিধানে। ওকে, নেক্সট হচ্ছে 1949 সালের 17 নভেম্বর শুরু হয় তৃতীয় আলোচনা। সুদীর্ঘ আলাপ আলোচনা ও বিতর্কের পরে 1949 সালে 26 নভেম্বর গণপরিষদ কর্তৃক এই সংবিধান গৃহীত হয়। 1950 সালে 26 জানুয়ারি থেকে এই সংবিধানটা কার্যকরী হয়। এটা আমরা সকলেই জানি, মুখস্থ খুব বেশি ইম্পর্টেন্ট। প্রত্যেকটি মানে বেশিরভাগই এক্সামে কিন্তু এই যে কনফিউশনের একটা প্রশ্ন আছে, কোথায় কনফিউশনটা হয়, এটা হচ্ছে কার্যকরীতে আর একটা হচ্ছে এই গৃহীততে। এই যে গণপরিষদের যে অধিবেশন বসা, তার সভাপতি, দেন খসড়া কমিটি, গণপরিষদটি কয়টি কমিটিতে বিভক্ত ছিল, বা গণপরিষদ যে টোটাল যে এই আলাপ আলোচনা বা দীর্ঘ তর্ক বিতর্কের পরে যে মূল সংবিধানটা যে রয়েছে সেখানে কয়টি আর্টিকেল রয়েছে 395টি, বা মূল সংবিধান বলতে সংবিধান তখন থেকে শুরু হচ্ছে সেখানে কিন্তু শিডিউল রয়েছিল কয়টি 8টি, বর্তমানে কিন্তু 12টি হয়ে গেছে। এবং পার্ট কয়টি ছিল বললাম, পার্ট হচ্ছে 22টি ছিল, কিন্তু বর্তমানে কিন্তু হয়েছে 25টি অংশ বা 25টি পার্ট কিন্তু রয়েছে গণপরিষদে। এইগুলির মধ্য দিয়ে কিন্তু আমাদের তখন হয়ে গেল কি, সংবিধানটা রচিত হয়ে গেল 1949 সালের 26 নভেম্বর গণপরিষদ কর্তৃক। যদি সালটাও না দেয়, অনেক সময় দেখবে যে দিনের তারিখটা কিন্তু দিয়ে দেয় যে কত সালে গণপরিষদ কর্তৃক সংবিধানটা গৃহীত হয়, বা কত তারিখেও হতে পারে, যে 26 নভেম্বর বলতে পারে, আবার বলতে পারে মানে কোন তারিখে সংবিধান কার্যকরটা হয়েছিল 26 জানুয়ারি, তখন তারিখটা হবে। মানে সাল এবং তারিখটার মধ্যে একটু কনফিউশন হবে, গৃহীত এবং কার্যকরের একটু কনফিউশন হয়ে যায়। ওকে, এই যে ডাটাটা এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। ওকে, নেক্সট হচ্ছে 26 জানুয়ারির গুরুত্ব কি। আমরা 26 জানুয়ারি কি করি, প্রজাতন্ত্র দিবস হিসেবে পালন করি। দেখো, ভারতের গণপরিষদ কর্তৃক 1949 সালে 26 নভেম্বর ভারতের সংবিধানটা গৃহীত হওয়ার পর 1950 সালে 26 জানুয়ারি থেকে আমরা জানি কার্যকর হয়। তারপর থেকে কিন্তু 26 জানুয়ারি কিন্তু প্রজাতন্ত্র দিবস রূপে আমরা পালন করে এসেছি, এটা জানি, এটা বলার কিছু নেই। নেক্সট হচ্ছে এই যে 1929 সালের 26 জানুয়ারি ভারতের জাতীয় কংগ্রেসের লাহোর অধিবেশনে সর্বপ্রথম ডোমিনিয়ন স্ট্যাটাসকে অস্বীকার করে ঔপনিবেশিক শাসনমুক্ত স্বাধীন ভারত তথা পূর্ণ রাজ্যের দাবি করা হয়। 1929 সালের 26 জানুয়ারি ভারতের জাতীয় কংগ্রেসের পূর্ণ অধিবেশন ছিল। জাতীয় কংগ্রেসের 1929 সালে লাহোর অধিবেশন। লাহোর অধিবেশনে প্রথম আমরা ডোমিনিয়ন স্ট্যাটাসটাকে অস্বীকার করে কিন্তু আমরা চেয়েছিলাম ঔপনিবেশিক শাসনদের মুক্ত হয়ে যাক, এবং তখন স্বাধীন ভারত পূর্ণ রাজ্য, মানে একটা ভারত পূর্ণ রাজ্য বা পূর্ণ রাজ্যের দাবি করা হয়। কত সালে? 1929 সালে ভারতবর্ষে যে পূর্ণ রাজ্যের দাবি করা হয়, এবং জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে? আনসারটা হবে লাহোর অধিবেশনে। এই অধিবেশনে আমরা কিন্তু চেয়েছিলাম, সর্বপ্রথম দাবি করেছিলাম যে ডোমিনিয়ন স্ট্যাটাসটা আগে তুলে দিয়ে ঔপনিবেশিক শাসন মুক্ত হোক এবং ভারত পূর্ণ রাজ্যের দাবি করা হয়। সেই দিনটিকে স্মরণীয় করে রাখার উদ্দেশ্যে 26 জানুয়ারি স্বাধীন ভারতের জনগণের প্রজাতন্ত্র দিবস হিসেবে পালন করা হয়। সেই দিনটিকে স্মরণীয় করে রাখার উদ্দেশ্যে 26 জানুয়ারি স্বাধীন ভারতের জনগণের প্রজাতন্ত্র দিবস হিসেবে আমরা পালন করি। ওকে, নেক্সট হচ্ছে 1929 হবে না, এটা 1949 হবে। 1949 সালের 26 জানুয়ারি ভারতের জাতীয় কংগ্রেসের লাহোর অধিবেশনে সর্বপ্রথম ডোমিনিয়ন স্ট্যাটাসকে অস্বীকার করে ঔপনিবেশিক শাসনমুক্ত স্বাধীন ভারত তথা পূর্ণ রাজ্যের দাবি করা হয়। এখানে কি হবে? 4। ওকে, 1949 সালের 26 জানুয়ারি। ঠিক আছে, নেক্সট হচ্ছে সেই দিনটিকে স্মরণীয় করে রাখার উদ্দেশ্যে
26শে জানুয়ারি স্বাধীন ভারতের জনগণের প্রজাতন্ত্র দিবস হিসেবে পালন করা হয়। ওকে, নেক্সট হচ্ছে ভারতের সংবিধানের বৈশিষ্ট্যগুলো কি? ভারতের সংবিধানের বৈশিষ্ট্যগুলো কি কি? আমাদের যে ভারতীয় সংবিধানটা রয়েছে, এতক্ষণ আমরা যা বললাম যে ভারতীয় সংবিধানটা মানে কি রকম ভাবে রচিত হয়েছিল, এটা রচনা হতে কত সময় লেগেছে এবং তার রচনার ক্ষেত্রে কি কমিটির ভূমিকা রয়েছে সেগুলি নিয়ে আমরা বিস্তৃতভাবে জেনেছি এবং সভাপতিগুলোর নাম আমাদের একটু খেয়াল করে পড়তে হবে। এখন আমরা জানবো যে সংবিধান রয়েছে সেটার মূল বৈশিষ্ট্যগুলো কি। প্রথম হচ্ছে পৃথিবীর সর্বাপেক্ষা জটিল বৃহত্তম লিখিত সংবিধান। জটিল বৃহত্তম লিখিত সংবিধান, আমরা জানি ভারতবর্ষের সংবিধান লিখিত সংবিধান এবং জটিল বৃহত্তম, কারণ আমাদের এই ভারতবর্ষের মধ্যে যত ভাষা, জাতি এবং ধর্মের মানুষ বসবাস করে সেটা কিন্তু অন্য কোনো দেশ বা রাষ্ট্রের মধ্যে কিন্তু দেখা যায় না। তো পৃথিবী বা বিশ্বের মধ্যে সর্বাপেক্ষা জটিল বৃহত্তম সংবিধান আমাদের ভারতের সংবিধান। ভারতীয় সংবিধান সুপরিবর্তনীয় এবং দুষ্পরিবর্তনীয় বটে। প্রয়োজন অনুসারে আমরা কিন্তু সংবিধানকে ধারা অনুযায়ী কিন্তু 368 নং ধারা অনুযায়ী সুপরিবর্তন মানে পরিবর্তনটা করতে পারি এবং এটা দুষ্পরিবর্তনও। কারণ কি, যে কোনো সময় ইচ্ছে করলে যেমন ভাবে খুশি মতো কিন্তু সেটাকে আবার পরিবর্তন করা যায় না, সংবিধান সংশোধন করা যায় না। সেটা সুপরিবর্তনীয় দুষ্পরিবর্তনীয় সংবিধানেরই মিশ্রণ। ওকে, নেক্সট হচ্ছে 3 নম্বর, সংবিধানের প্রাধান্য প্রধান। সংবিধানের প্রাধান্য প্রধান থাকবে, এটা তো জানি। প্রস্তাবনায় ভারতকে সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক সাধারণতন্ত্র রূপে ঘোষণা করা হয়েছে। প্রস্তাবনা কি? প্রিয়াম্বলটা কি? এটা হচ্ছে দেখবে এই যে ভারতের সংবিধানটা রয়েছে সেটা একটা বইয়ের আকারে রয়েছে, এটা ওপেন করলে প্রথমেই থাকে কি ভারতীয় সংবিধানের প্রস্তাবনা। এই প্রস্তাবনাটা হচ্ছে যে আমাদের যে সংবিধান রয়েছে, সংবিধানের যে কি উদ্দেশ্য রয়েছে, কি নীতি রয়েছে, তার যে মানে গঠনগুলি রয়েছে সেগুলি বিভিন্নভাবে তার যে নীতিগুলো সেগুলি প্রস্তাবনায় কিন্তু বর্ণিত রয়েছে। যে কোনো একটা বই যখন আমরা বাজার থেকে কিনতে যাব, তবে বাজারের বইটা প্রথম খোলাতেই কিন্তু তার পুরো একটা যে পরিচয় রয়েছে সেই বইটা, সেটা কিন্তু ওই ভূমিকাতে প্রথম পৃষ্ঠাতেই লেখা থাকে। তো সংবিধানের প্রথম পৃষ্ঠায় যে থাকবে কি প্রস্তাবনা প্রিয়াম্বল, সেখানে ভারতকে এই যে ওয়ার্ডগুলি রয়েছে সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক সাধারণতন্ত্র রূপে, এই প্রস্তাবনার মধ্যে কিন্তু এই ওয়ার্ডগুলি রয়েছে। ঠিক আছে, নেক্সট হচ্ছে 5 নম্বর, সংবিধানের 370 নং ধারা অনুযায়ী জম্মু এবং কাশ্মীর রাজ্যকে বিশেষ মর্যাদা স্পেশাল স্ট্যাটাস প্রদান করা হয়েছিল। এটাও কিন্তু ভিবিআই। কত নং ধারায়? সংবিধানের 370 নং ধারা অনুযায়ী কোন রাজ্যটাকে? জম্মু এবং কাশ্মীর রাজ্যটাকে বিশেষ মর্যাদা স্পেশাল স্ট্যাটাস প্রদান করা হয়েছিল। 2019 সালে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ 370 ধারা বাতিল ঘোষণা করেন এবং জম্মু কাশ্মীরের বিশেষ মর্যাদা অধিকার বিলোপ করা হয়। তাহলে প্রথম কিন্তু সংবিধানের 370 নং ধারা অনুযায়ী জম্মু কাশ্মীরকে একটা স্পেশাল স্ট্যাটাস প্রদান করা হয়েছিল। পরবর্তী সময়ে দেখা গেছে 219 সালে রাষ্ট্রপতি তখন এসেছিলেন ভারতের কে? রামনাথ কোবিন্দ। তিনি এই 70 নং ধারাটাকে কি করেছিলেন? বাতিল করলেন, করে এই জম্মু কাশ্মীর থেকে যে বিশেষ যে মর্যাদা দেওয়া হয়েছিল সেটাকেও বিলোপ সাধন করেন। এটা একটা ইম্পর্টেন্ট ডাটা আমাদের জানার খুবই ইম্পর্টেন্ট, যে কত নং ধারায় জম্মু কাশ্মীরকে বিশেষ মর্যাদা দেওয়া হয়েছিল, বা বলতে পারে সংবিধানের 370 নং ধারায় কি রয়েছে বা কোন রাজ্যকে বিশেষ বা স্পেশাল স্ট্যাটাস প্রদান করা হয়েছিল, তখন কিন্তু আনসার হবে জম্মু কাশ্মীর 370 নং ধারা অনুযায়ী। ওকে, নেক্সট হচ্ছে 6 নং, সংবিধানের 325, 326 নং ধারায় জাতি ধর্ম বর্ণ সম্পত্তি স্ত্রী পুরুষ নির্বিশেষে 21 বছর বয়স্ক নাগরিককে ভোটাধিকার প্রদান করা হয়েছিল। মূল সংবিধানের অন্তর্ভুক্ত ছিল এবং ধারাটার কত ছিল? 325, 326। তাহলে এই যে ধারাগুলি কিন্তু শুরু হলো, মানে এটা তোমরা জিআরবিটির জন্যই বলো, টেটের জন্যই বলো, সংবিধান বলতে আমরা কিন্তু জানি বিভিন্ন ধরনের আর্টিকেল এবং আর্টিকেলে বর্ণিত যে বিষয়াদি রয়েছে সেগুলি আমাদের মুখস্থ থাকতে হবে। এবং অনেক আর্টিকেল মানে এখানে রয়েছে, আমরা মৌলিক অধিকারের ক্ষেত্রেও সেখানে আর্টিকেলগুলো ঢুকবে, মানে সবকিছুতেই আর্টিকেল রয়েছে। 324 এবং 25 এবং 326 নং ধারায় জাতি ধর্ম বর্ণ স্ত্রী পুরুষ নির্বিশেষে 21 বছর বয়স্কদের
ভোটাধিকার প্রদান করা হয়েছিল। তাহলে 370-এ দেখলাম আমরা জম্মু কাশ্মীরকে একটা বিশেষ মর্যাদা দেওয়া হয়েছিল, 325-26-এ দেখলাম 21 বছর বয়স নাগরিকরা ভোটাধিকার রয়েছে। কিন্তু পরবর্তীকালে 1988 সালে 61তম সংবিধান সংশোধনের মাধ্যমে এই বয়স সীমা কমিয়ে 18 বছর করা হয়েছিল। তাহলে কততম সংবিধান সংশোধনী? 61তম সংবিধান সংশোধনী, সেখানে বয়স সীমা কমিয়ে 18 বছর করা হয়। তাহলে যদি প্রশ্ন করে যে সংবিধানের কততম সংশোধনীর মধ্যে ভোটাধিকারের বয়স সীমা 21 থেকে 18 করা হয়, সেটা হবে 61তম সংবিধান সংশোধনীতে। ওকে, নেক্সট, কেশবানন্দ ভারতী বনাম কেরল রাজ্য মামলায় সুপ্রিম কোর্ট রায় দেয় যে ভারতের সংবিধানের কিছু অপরিহার্য বৈশিষ্ট্য আছে যাকে মৌলিক কাঠামো, বেসিক স্ট্রাকচার বলা হয়। পার্লামেন্ট মানে সংসদ এই অপরিহার্য বৈশিষ্ট্য বা মৌলিক কাঠামো লঙ্ঘন করে সংবিধান সংশোধন করতে পারে না। তাহলে আমরা জানি সংবিধান সংশোধন করা যায় 368 নং ধারা অনুযায়ী, এবং কে এই সংবিধান সংশোধন করতে পারে? পার্লামেন্ট, সংসদ, মানে কি রাজ্যসভা এবং লোকসভা মিলে করতে পারে। তাহলে এখানে যে এই মামলাটা যে হলো, যে বললো যে কেশবানন্দ ভারতী বনাম কেরল রাজ্য মামলা, কত সাল? 1973 সাল। এই মামলাটার মধ্যে সুপ্রিম কোর্ট রায় দিয়েছিল ভারতের সংবিধানের কিছু অপরিহার্য মানে বৈশিষ্ট্য রয়েছে, এসেনশিয়াল কিছু তার নিজস্ব কিছু বৈশিষ্ট্য আছে, যেটাকে আমরা বলি কি মৌলিক কাঠামো, বেসিক স্ট্রাকচার। তো সেটাকে কিন্তু এই স্ট্রাকচার বা বৈশিষ্ট্যটাকে কিন্তু লঙ্ঘন করে কিন্তু সংসদ বা পার্লামেন্ট সংবিধানে লিপিবদ্ধ ধারাগুলি বা আর্টিকেলগুলো চেঞ্জ করতে পারবে না। ঠিক আছে, তাহলে এখানে একটা ইম্পর্টেন্ট প্রশ্ন এই জায়গাটা, যে কোন মামলায় কেশবানন্দ ভারতী বনাম কেরল রাজ্য মামলায় সংবিধান সুপ্রিম কোর্ট বলেছিল যে সংবিধানের মৌলিক কিছু বৈশিষ্ট্য রয়েছে, পার্লামেন্ট ইচ্ছে করলে সেই যে বৈশিষ্ট্যটাকে চেঞ্জ করে কিন্তু সংবিধান সংশোধন করতে পারবে না। ওকে, তো এই ছিল আজকের তোমাদের কি বললাম সংবিধানের যে পটভূমিকাটা রয়েছে সেটা নিয়ে একটু আলোচনা করলাম, সংবিধানের বৈশিষ্ট্যগুলি নিয়ে আলোচনা করলাম, বা সংবিধান রচনার ক্ষেত্রে যে গণপরিষদের যে কতটা মূল্যবান বা খসড়া কমিটি সেটা বললাম, বিভিন্ন ব্যক্তিদের নিয়ে আলোচনা করলাম। তো এরপরের যে ক্লাসগুলো তোমাদের সঙ্গে থাকবে সেখানে কিন্তু সংবিধানের আমি আরও কিছু গুরুত্বপূর্ণ, যেরকম ধরো প্রস্তাবনা, মৌলিক অধিকার, মৌলিক কর্তব্য, আরও বিভিন্ন গুরুত্বপূর্ণ টপিকগুলি নিয়ে কিন্তু আসবো। তো এর মাধ্যমে আমি তোমাদেরকে বলে রাখি যে ইতিমধ্যে তোমরা আমাদেরকে বিভিন্নভাবে সাপোর্ট করছো এবং ফোন করে জানছো যে আমাদের ক্লাস শুরু হয়েছে কিনা। তো ইতিমধ্যে কিন্তু আমাদের জিআরবিটি গ্রুপ সি এবং গ্রুপ ডি কিন্তু ক্লাস শুরু হয়ে গেছে এবং টেটেরও ক্লাস শুরু হয়ে গেছে। তো তোমরা এই স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি রয়েছে, এই স্ক্রিনে দেওয়া এই নাম্বারে যোগাযোগ করো, এবং আমাদের কাছে কিন্তু সাফিসিয়েন্ট মেটেরিয়াল রয়েছে, সেটা বলো যে এসটিজিটি বা টেট বা জিআরবিটি সমস্ত মেটেরিয়ালগুলো কিন্তু আমাদের এখানে অ্যাভেলেবেল রয়েছে। তো তোমরা আসো এবং এই যে স্ক্রিনে দেওয়া নাম্বারে কিন্তু যোগাযোগ করতে পারো এবং এসে কিন্তু মেটেরিয়াল দেখে তোমরা নিয়ে যেতে পারো। ঠিক আছে, তো এর পরবর্তী সময়ে যে নেক্সটগুলো নিয়ে আসবো, তোমাদের ক্লাসগুলো, গুরুত্বপূর্ণ ক্লাসগুলো নিয়ে আসবো। ততক্ষণ সবাই ভালো থেকো। থ্যাংক ইউ সবাইকে পাশে থাকার জন্য, আর এইভাবেই পাশে থাকবে এবং আমাদেরকে সাপোর্ট করবে। থ্যাংক ইউ সবাইকে।